দর্শক, এ নিয়ে আলোচনার জন্য আমাদের সাথে অনলাইনে সরাসরি যুক্ত হচ্ছেন বিআইআইএসএস এর গবেষণা পরিচালক ডক্টর মাহফুজ কবির। ডক্টর মাহফুজ কবির, আপনাকে স্বাগত জানাচ্ছি বিজনেস 24 এর এই আয়োজনে। আপনি নিশ্চয়ই প্রতিবেদনটিতে দেখছিলেন যে বাংলাদেশ থেকে রপ্তানি হওয়া পণ্য সেগুলো সীমান্তে বাধাগ্রস্ত হয়ে অনেকগুলো আবার ফেরত আসছে। আমাদের দিক থেকে যে বাধাটা আমরা দেখতে পাচ্ছি বা সেখানকার যে অস্থিরতার যে বাধাটা আমরা দেখতে পাচ্ছি, এটি কাটাটা আমাদের জন্য কতটা ঝুঁকিপূর্ণ হতে পারে রপ্তানি বাজারের জন্য, এবং সেটি কাটানোর জন্য আমরা আসলে কী ধরনের উদ্যোগগুলো নিতে পারি বলে আপনি মনে করছেন? হ্যাঁ, ধন্যবাদ। আসলে যে সমস্যাটা তৈরি হয়েছে এখন, তো সেটি নেপালের যে জেনজিদের মূলত নেতৃত্বে এটি হয়েছে, এবং বোঝাই যাচ্ছে যে তারা আসলে বড় রকমের পরিবর্তন চাচ্ছেন নেপালে পুরো রাজনৈতিক অর্থনৈতিক ব্যবস্থাতে। তো এখন যে ধাক্কাটা এসছে সেটি কিন্তু আসলে প্রতিবেশী দেশগুলোর মধ্যেই। তো এখন চীন বা ভারত বা বাংলাদেশ থেকে যে রপ্তানি পণ্যগুলো যাচ্ছে সেগুলো কিন্তু বড় রকমের বাধার মধ্যে পড়েছে, মানে শুধুমাত্র বাংলাদেশই এটাতে ক্ষতিগ্রস্ত নয়। তো এখন যে পরিস্থিতি আমার মনে হচ্ছে যে এটা হয়তো আগামী কিছুদিনের মধ্যে এটা হয়তো শান্ত হতে পারে, কিন্তু এই যে বাণিজ্যিক সম্পর্ক কিন্তু দ্রুত পরিবর্তনশীল। এই যে যে পণ্যগুলো বাংলাদেশ থেকে আসলে নেপালে যাচ্ছে সেগুলোর মধ্যে অনেক পণ্য আছে কাঁচা পণ্য, মানে যেমন পুরো যে এক্সপোর্ট, সেই এক্সপোর্ট আইটেমগুলোর মধ্যে কিন্তু অর্ধেকের একটু বেশি হলো পাট পণ্য, এবং এরপরে কিন্তু খাদ্যপণ্য রয়েছে যেগুলো আসলে পচনশীল। এখন আমাদের এরকম কোল্ড চেইন নেই বলে কিন্তু আসলে এই পণ্যগুলো কিন্তু একটা ঝুঁকির মধ্যে পড়ে গেল। এবং এইটি আমার মনে হয় কি যে আবার পুনরুদ্ধারের জন্য একটু চেষ্টা করতে হবে খুব দ্রুত, এবং এই যে নেপালের বিভিন্ন এজেন্সি যারা আসলে এই ইম্পোর্ট এক্সপোর্টের সঙ্গে জড়িত, তাদের সঙ্গে কথা বলে যত দ্রুত সম্ভব আসলে এই পুরো যে বাণিজ্যিক সম্পর্ক সেটা স্বাভাবিক করতে হবে। এবং রাজনৈতিক পরিবর্তন যেটি হয়েছে বা হচ্ছে, তো সেটির তো সেদিকে থাকবে, কিন্তু অর্থনৈতিক বা ব্যবসায়িক সম্পর্ক, বাণিজ্যিক সম্পর্ক কিন্তু আসলে দুটো দেশের মানুষের মধ্যে কিছু সম্পর্ক যেটি, তো সেটিকে স্বাভাবিক করাটা এখন খুব গুরুত্বপূর্ণ। আমি মনে করি যে বাংলাদেশের যে এক্সপোর্ট প্রমোশন ব্যুরো এবং একই সঙ্গে যে কমার্স মিনিস্ট্রি, এনবিআর, বাংলাদেশ ব্যাংক সবাই মিলে একটু চেষ্টা করতে পারে। প্রাইভেট সেক্টরের এখানে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এই দুটো দেশের মধ্যে যারা হচ্ছে ইম্পোর্টার এক্সপোর্টার, তাদের মধ্যে সম্পর্কটা একটু খুব দ্রুত সম্পর্ক স্বাভাবিক করতে হবে। আমরা আরেকটি বিষয় আপনার কাছে জানতে চাই। ইউনিভার্সাল কার্ডিয়াক হসপিটাল, আপনার হৃদয়ের আরো কাছে। এই মুহূর্তে সেটি হচ্ছে যে আমাদের দেশ থেকে কিন্তু আমরা ওষুধ, পাটজাত পণ্য এবং খাদ্যপণ্য মূলত নেপালে রপ্তানি করে থাকি, এবং সামনের দিনগুলোতে এগুলো বাড়ানোর কিন্তু অনেক সম্ভাবনার কথা অনেকে বলছেন, আশাবাদী হচ্ছেন অনেকেই। সেই জায়গাটা থেকে আমরা আসলে কী ধরনের কাজ করতে পারি, বা আমাদের দ্বিপাক্ষিক যে বাণিজ্যিক সম্পর্কটা সেটি আসলে আমরা আরো কতটা বাড়াতে পারি সামনের দিনে? হ্যাঁ, আমি মনে করি যে একটা ভালো সম্ভাবনা রয়েছে। এই পুরো দক্ষিণ এশিয়াতে কিন্তু এই নেপালের অর্থনীতি খুবই দ্রুত বর্ধনশীল। সেখানে আসলে আরবানাইজেশন বেড়ে যাচ্ছে, এবং বড় একটা কনজিউমার কমিউনিটি আছে, এবং সেখানে দেখা যাচ্ছে বিভিন্ন দেশ কিন্তু বিনিয়োগে আগ্রহী, বিনিয়োগ হচ্ছে কিন্তু, মানে এই দক্ষিণ এশিয়ার বাইরে থেকে বড় বিনিয়োগ আসছে। এবং এই এই যে এত বড় একটি অর্থনীতি, এবং এত মানে বাংলাদেশের মতোই কিন্তু তাদের আসলে কনজাম্পশন স্ট্রাকচার, তো এইটাকেই আসলে আমি মনে হয় ক্যাপিটালাইজ করা উচিত। এবং তারা যে সমস্ত পণ্য বাংলাদেশ থেকে নিচ্ছেন তার মধ্যে যেমন পার্ট এবং ফার্মাসিউটিক্যাল প্রোডাক্ট তো আছেই, এর পাশাপাশি নতুন ধরনের কিছু পণ্য আছে, যেমন ইলেকট্রনিক্স প্রোডাক্ট যাচ্ছে আমাদের এখান থেকে, এবং একই সঙ্গে কিন্তু মেকানিক্যাল অ্যাপ্লায়েন্সেস এগুলো যাচ্ছে, মানে মেশিন যাচ্ছে। এবং এগুলো কিন্তু এই নেপালের অর্থনীতিতেও একটা গুরুত্বপূর্ণ অবদান রাখছে, তাদের যে ম্যানুফ্যাকচারিং সেখানে কাজে লাগছে। তো আর এর পাশাপাশি আমি মনে করি যে আরো বেশ কিছু পণ্য এখানে যেতে পারে, মানে যেমন গার্মেন্টস পণ্য আছে, সেটা বাংলাদেশ থেকে যাচ্ছে, চায়না থেকে যাচ্ছে, কিন্তু বাংলাদেশের পণ্যের মান ভালো এবং এর কোয়ালিটিও ভালো। তো এখন এই প্রোডাক্টগুলো আরো সামনের দিনগুলোতে যাতে এক্সপান্ড করা যায় সেটার জন্য আসলে ব্যবস্থা নিতে হবে, বিশেষ করে যে তাদের যে চেম্বার এবং বাংলাদেশের চেম্বার, এদের মধ্যে আসলে সম্পর্কটা একটু ভালো করতে হবে। এবং আহ, যদিও অর্থনীতি মানে পশ্চিমা দেশগুলোর তুলনায় কম, মানে ছোট, মানে 50 বিলিয়নের মতো হচ্ছে তাদের নমিনাল জিডিপি, কিন্তু এটা খুব দ্রুত বাড়ছে, মানে কনজিউমার গ্রুপটা খুব র্যাপিডলি এক্সপান্ড করছে। এটা আমাদের জন্য একটা বড় সুযোগ। আমি মনে করি যে এখানে যেহেতু অন্য দেশগুলো ভালো ব্যবসা করছে, তো বাংলাদেশ কেন করবে না? তো এই কারণেই আমি মনে করি যে এখানে একটা আরেকটুখানি, মানে নেপাল চেম্বারের সাথে বাংলাদেশ চেম্বারের সঙ্গে এটা যদি সম্পর্ক ভালো করা যায়, তাহলে সেক্ষেত্রে অবশ্যই এখানে একটা বড় রকমের সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি আমাদের আসলে কানেক্টিভিটিও বাড়াতে হবে, মানে যেভাবে যায় অনেক সময় ট্রাকগুলো, সেখানে মাঝে মাঝে ভূমিধস হয়, সেখানে আসলে অনেক সময় ট্রাক আটকে যায়। তো এখন এগুলোর জন্য আসলে কানেক্টিভিটি, বিশেষ করে যে ইন্টারন্যাশনাল যাতে ইনভেস্টমেন্ট, বিশেষ করে কানেক্টিভিটি প্রজেক্টগুলোর জন্য নেপালে আসে, সেটার জন্য বাংলাদেশ যদি বহুপাক্ষিক সংস্থাগুলোর সঙ্গে কাজ করে, তাহলে সেক্ষেত্রে বাংলাদেশের জন্যও লাভ এবং নেপালের জন্য লাভ, এবং ব্যবসা বাণিজ্য এইভাবে ভালো হবে। ছোট করে আরেকটি প্রশ্ন করতে চাই আপনার কাছে। আমরা জানি যে বাংলাদেশ সহ দক্ষিণ আফ্রিকার অনেকগুলো দেশে কিন্তু এই ধরনের টালমাটাল অবস্থা চলছে। সেখান থেকে আসলে উত্তরণে আমাদের অর্থনীতির উপর কোনো ধরনের যে চাপগুলো পড়ছে, সেটা থেকে উত্তরণের কোনো পথ আপনি বলবেন কিনা, ছোট করে যদি বলেন একেবারেই। হ্যাঁ, না, এখানে আসলেই আমি মনে করি যে অর্থনীতি এবং রাজনীতি এটা কিন্তু হাত ধরাধরি করে চলে।
তো সুতরাং রাজনীতির ক্ষেত্রে যদি কোনো সমস্যা হয় তাহলে সেক্ষেত্রে এটার অর্থনীতির উপরে চাপ সৃষ্টি হয়। তবে আমাদের অবশ্যই যে এই ভবিষ্যৎ প্রজন্ম বা তরুণ প্রজন্ম তাদেরকে মাথায় রেখেই কিন্তু আসলে এই যে পলিসি কোঅর্ডিনেশন সেগুলো করতে হবে। ইউথ টু ইয়ুথ কোঅপারেশন সেটাকে আরো কিভাবে স্ট্রেনথেন করা যায় সেটা দেখতে হবে এবং মানে রাজনৈতিক পরিবর্তনের কারণে যে অর্থনীতি যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেইজন্য আমি মনে করি যে একটা মানে সফট মেসেজ একটু আসলে পৌঁছানো দরকার এই তরুণ প্রজন্মের কাছে। তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এই অর্থনৈতিক ক্ষতিটা আসলে মিনিমাইজ করা যাবে। ডক্টর মাহফুজ কবির, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আপনি আমাদের সাথেই থাকুন, আমরা পরবর্তীতে আরেকটি ইস্যু নিয়ে আপনার কাছে আমরা আবারও